ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। কেউ কেউ ৭১ ভুলানোর চিন্তায় ব্যস্ত, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরেই গণভোট চায় জামাত, ইসির সাথে বৈঠক। আবার রাজপথে ৭ কলেজের শিক্ষার্থীরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন কার্যকরের দাবি, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। রাত ১২টায় শেষ হচ্ছে চাকসু নির্বাচনের ক্যাম্পেইন, মাঠ চষে বেড়াচ্ছেন রাকসুর প্রার্থীরা, উৎসব মুখর ক্যাম্পাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর ৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায়, মানবতা বিরোধী অপরাধের ২টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিনই এই ৩ মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এরপর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমান সেনা কর্মকর্তা আর একজন কর্মকর্তা এলপিআরে রয়েছেন। এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করল। তবে এই কারাগারে কাদের রাখা হবে তা প্রজ্ঞাপনে বলা হয়নি। রোম সফরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে মূল বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার প্রধান উপদেষ্টার ইতালি সফরের দ্বিতীয় দিনে রোমে FAO সদর দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। FAO মহাপরিচালক তাকে FAO সদর দপ্তরের গেটে গ্রহণ করেন। পরে ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে মূল বক্তব্য রাখার কথা প্রধান উপদেষ্টার। বক্তৃতা শেষে গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন প্রফেসর ইউনুস। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ওয়ার্ল্ড ফুড ফোরামের মহাপরিচালক ডক্টর কু দোঙ্গু। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার ও রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরে দেখা করেন। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সোমবার গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনী ইশতেহারে আসবে। আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলেই খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু করব হয়, দলকেই চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোনো গোবিন্দ বাবু আজকে ৪ নম্বর জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না। যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আসার জন্য। এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নাই। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ১৬৭ নেতাকর্মীকে দায়মুক্তি দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেয়। আদালত অব্যাহতি দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন সহ ১৬৭ নেতাকর্মী। আসামি পক্ষের আইনজীবী জানান, এই মামলায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা
হয় অভিযোগের কোনো সত্যতা মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনেই আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আইনের আশ্রয়ে সুবিচার মিলেছে বলে মন্তব্য তাদের। জুলাই সনদ বাস্তবায়নে জামাত নভেম্বরেই হ্যাঁ এবং না এর মাধ্যমে গণভোট চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। জামাতের প্রতিনিধি দলে ছিলেন AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আমছালা দুটোই যাবে। বলেন, বৈঠকে প্রবাসী ভোটারদের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া এনআইডি ছাড়াও জন্ম সনদ দিয়েই ভোটার হতে পারবে ও ভোট দিতে পারবে বলে জানিয়েছে ইসি। গণভোট খুব সিম্পল একটি ইলেকশন, এখানে খুব বড় ধরনের ফাইন্যান্স নেই বলেও মন্তব্য করেন জামাতের নায়েবে আমির। আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে আমছালা দুটাই চলে যাব। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকার নির্বাচনের দিকে যাবে না বলে আশা করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা সহ গুম খুনের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে হবে বলেও তার আশা। জামালপুরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সার্জিস সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে এনসিপি। তাদেরকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই বলে আবারও উল্লেখ করেন এনসিপির এই নেতা। এনসিপি তখনই ওই জায়গায় স্বাক্ষরে যাবে যখন এনসিপি ওইটুকু নিশ্চয়তা পাবে যে আমরা এই জুলাই সনদের বাস্তবায়ন পাবো। এই বাস্তবায়ন ওই জুলাই সনদে যতগুলো ঐক্যমত্য থাকবে, যতগুলো পয়েন্টে, সবগুলো যে নির্বাচনের আগে হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। কিন্তু যেগুলো নির্বাচনের আগে হয়ে যাওয়ার মতো সেগুলো নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের পরে যেগুলো হওয়ার মতো সেগুলো আবশ্যকভাবে নির্বাচনের পরে হতে হবে। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেনজি প্রজন্ম এবং নারী ভোটারদের সিদ্ধান্ত। তবে রাজনীতিতে অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী ভোটাররা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন। সিদ্ধান্তহীনতায় ভুগছেন জেনজি ভোটাররাও। সোমবার ইনোভেশন জরিপের ফলাফল বিশ্লেষণ নিয়ে রাজধানীর BDBL ভবনে আয়োজিত এক আলোচনা সভায় জানানো হয় এই তথ্য। জাতীয় নির্বাচন নিয়ে সেপ্টেম্বরে চালানো এই জরিপে দেখা যায় ৬৮.২% নারী পিআর পদ্ধতি নির্বাচনের কথা আগে শোনেননি। পুরুষদের মধ্যে এর হার ৪৫.৯%। অন্যদিকে 23% নতুন ভোটার এখনও নির্বাচন নিয়ে কিছু ভাবেননি। জরিপে উঠে আসা তথ্যে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি, রংপুরে এগিয়ে জামাত। অন্যদিকে বরিশালের ৩১.৯% ভোটার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে দলটিকে ভোট দিতে আগ্রহী। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এই তথ্য জানান। এ সময় আদালতের বড় পর্দায় হৃদয়ের মৃত্যুর ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় ২৯ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। পরে সদ্যপ্রয়াত গবেষক, প্রাবন্ধিক ও লেখক বদরুদ্দিন ওমর ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য তুলে ধরা হয়। জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, শেখ হাসিনার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। এছাড়া জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। পরে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্রেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্তপক্ষ, জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয় আদালতে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আজ সাক্ষ্য হয়নি। ২১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টার দিকে 7 কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেন। শিক্ষার্থীদের ঠেকাতে সড়কে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এ সময় নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকার 7 কলেজকে একত্রিত করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিলেও প্রয়োজনীয় অধ্যাদেশ জারি করা হয়নি। অধ্যাদেশ না দিলে আরও কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। চলতি বছরের 26 মার্চ সরকার ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের 3 দফা দাবি মানা না হলে তা 1 দফা দাবিতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের নিয়ে টালবাহানা করছে। সারা দেশে 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দেন। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সকাল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। একজন টিচারের 20% বাড়ি ভাড়ার জন্য আন্দোলন করতে হয়, আর সেখানে বিনা উস্কানিতে এই নিরীহ শিক্ষকদের উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছে, বিনা উস্কানিতে তাদের উপর টর্চার করা হয়েছে এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, এটা কোনোভাবে আমরা বাঙালি জাতি হিসেবে এটা মেনে নিতে পারি না। প্রথমত জাতীয়করণ চাই, তারপর 20% যে বাড়ি ভাড়া দাবি করছি এবং সাথে চিকিৎসা ভাতা 1500 টাকা দাবি করছি, উৎসব ভাতা দাবি করছি, এগুলো আমাদেরকে দিতে হবে। কিছু আমলাতান্ত্রিক দালাল রয়েছে যারা আজকে তাদের মত নড়ে চড়ে বসতে পারে, যার পরিপ্রেক্ষিতে আজকের এই শিক্ষক সমাজের উপরে আমাদের অত্যাচার শুরু করেছে। যেভাবে শিক্ষকবৃন্দকে অপমান অপদস্থ করা হয়েছে, শিক্ষকদেরকে লাঠি পেটা করা হয়েছে, শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়েছে, এই শিক্ষক সমাজ আর বসে থাকতে পারে না। সারা বাংলাদেশের 64টা জেলায় সকল ক্লাস বর্তন আছে এবং এই শহীদ মিনারে লক্ষাধিক শিক্ষক উপস্থিত আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। মুহিব, শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির এখনকার অবস্থা কেমন দেখছেন? আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? নাদির, আপনি নিশ্চয়ই জানেন যে রাজধানীর যে 7টি কলেজ, সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে আসছিলেন। সবশেষ অন্তর্বর্তী সরকার কিন্তু এই 7 কলেজকে একীভূত করে একটি ইউনিভার্সিটি গঠনের তারা ঘোষণা দিয়েছিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে। কিন্তু সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা দেওয়ার পরেও কিন্তু বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সেটি কিন্তু এখন পর্যন্ত জারি করা হয়নি। মূলত সেই অধ্যাদেশ জারির আবেদন নিয়েই বা দাবি নিয়েই এই শিক্ষার্থীদের আন্দোলন এবং সারাদিন কিন্তু রাজপথে ছিল রাজধানীর এই 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরাও। তবে এখানে ব্যারিকেড তৈরি করে দেয়া হয়েছে যাতে এখানে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে না যেতে পারেন। কার্যত এ কারণে কিন্তু এই সড়কটি অচল হয়ে রয়েছে এবং এখানে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির ঘোষণা এবং কোন তারিখে সুনির্দিষ্টভাবে এটি যখন ঘোষণা আসবে সেই তারিখ শুনেই তারা কিন্তু ঘরে ফিরবেন এমনটি জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে 23 সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে শিক্ষা ভবনে অর্থাৎ শিক্ষা অধিদপ্তর যেটি রয়েছেন সেই অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপরিচালক তার চেয়ারে না থাকার কারণে তারা কিন্তু সেখান থেকে সচিবালয়ে গেছেন এবং দীর্ঘ অপেক্ষার পর তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন। তবে আমরা যেটি
জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিবের দায়িত্ব রয়েছেন এবং একই সঙ্গে যিনি উপদেষ্টার দায়িত্ব রয়েছেন তারা এই মুহূর্তে সচিবালয়ে নেই, অর্থাৎ যে কারণে তাদের সঙ্গে বৈঠকটি কাদের সঙ্গে হবে বা কি সিদ্ধান্ত নিয়ে তারা আসেন সেটি কিন্তু আসলে এখন বড় প্রশ্ন। কারণ বৈঠক যদি না হয় এবং দায়িত্বশীল যারা রয়েছেন তারা যদি সচিবালয়ে না থাকেন তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে ইতিমধ্যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের যে খসড়া সেটি কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং এখানে প্রায় ৬,০০০-এর মতো মতামত পড়েছে। এই ৬,০০০ মতামতকে যাচাই বাছাই করে অর্থাৎ বিভিন্ন অংশীজন যারা রয়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ যারা অভিজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত অধ্যাদেশ তারা জারি করার কথা শুনেছি। তবে সেটি সুনির্দিষ্টভাবে আজকেই সেই তারিখটি ঘোষণা করা সম্ভব কিনা সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। তবে শিক্ষার্থীরা এখনো আশায় রয়েছেন যে অন্তত তারা এই অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট দিনক্ষণ সেটি ঘোষণা শুনে তারা ঘরে ফিরবেন। তো এই ছিল আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিক্ষা ভবনের সামনে থেকে কথা বলছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। আজ রাত 12টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সব জায়গায় চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি ভোট কেন্দ্রে একটানা চলবে ভোট গ্রহণ। চাকসুতে সবচেয়ে বেশি ভোটার ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চাকসু নির্বাচনের 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার 27,516 জন। সবশেষ 1990 সালে অনুষ্ঠিত হয়েছিল চাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচারণায় মুখরিত একাডেমিক ভবন, আবাসিক হল, মেস ও আড্ডাস্থল। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রার্থীরা দল বেঁধে এবং এককভাবেও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। এ সময় তাদের সাথে কুশল বিনিময় শেষে লিফলেট ও হ্যান্ডবিল দিয়ে ভোট চাচ্ছেন। অনেক প্রার্থী প্রচারণার ক্ষেত্রে নতুনত্ব আনতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আকর্ষণীয় ভিডিও প্রকাশ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। সব শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে না পেরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। রাকসু নির্বাচনে 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 58 জন প্রার্থী ও হল সংসদ নির্বাচনে 15টি পদে মোট 17টি হলে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 14 অক্টোবর রাত পর্যন্ত চলবে প্রচারণা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ। তিনি বলেন, টাকা লুট করেননি, পালানোর দরকার নেই, সেফ এক্সিটেরও কিছু নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে সরকারের দূরত্ব নেই মন্তব্য করে বলেন, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। কথা বলেন সরকারি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়েও। জানান, স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, 990 হজ এজেন্সির প্রায় 38 কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। জানান, এ পর্যন্ত 60,000 জন হজে যেতে নিবন্ধন করেছেন। আমরা কোথায় দেশ থেকে পালাবো? দেশে যেখানে আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই। চট্টগ্রাম শহরে আজকে কয় বছর, একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না, সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নেই। তো আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে কোনো শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলো তো আর
100 ভাগ নিক্তিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো, প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করি। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি হেফাজতে ইসলাম বাংলাদেশের। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি একই সঙ্গে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মামুনুল হক উপস্থিত ছিলেন। হেফাজত নেতারা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কুরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষেধ, তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণয়ন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি হয়েছে ঝালকাঠিতে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানিতে 29টি সরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ করে সাধারণ মানুষ। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত 74টি অভিযোগের শুনানি করা হয়। কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়, আর কিছু অভিযোগ রাখা হয়েছে সরাসরি অনুসন্ধানের জন্য। সকাল 10টায় শুরু হওয়া এই গণশুনানি চলে বিকেল 4টা পর্যন্ত। গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দুদকের একার নয়, এই দায়িত্ব সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি সততার সঙ্গে পালন করলেই দুর্নীতি কমবে বলে মত দেন তিনি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সর্দার ও ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে নোয়াখালী নিজস্বভাবে বিভাগ হিসেবে ঘোষণার সকল যোগ্যতা রাখে, কিন্তু নোয়াখালী বিভাগ বাস্তবায়ন না করে একে প্রস্তাবিত কুমিল্লা বিভাগে রাখা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, নোয়াখালী কোনো অবস্থাতেই কুমিল্লার অন্তর্ভুক্ত হবে না। নোয়াখালীকে আলাদা বিভাগ হিসেবে ঘোষণার দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন তারা। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের তথ্য ও ছবিতে বিস্তারিত। 1821 সালে প্রতিষ্ঠিত নোয়াখালী তথা বৃহত্তর নোয়াখালীতে প্রায় কোটি মানুষের বসবাস। এর মধ্যে 10 লাখ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। বৃহত্তর নোয়াখালীর মানুষ বহুদিন ধরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, জনসংখ্যা, আকার আর অর্থনীতি সব বিচারেই বিভাগ হওয়ার দাবিদার নোয়াখালী। নোয়াখালীকে ঘিরে একটি প্রশাসনিক বিভাগ গঠন করা হলে উপকূলীয় এলাকা শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিকাশ লাভ করবে। কুমিল্লার সঙ্গে নয়, ঐতিহাসিক নোয়াখালী নামেই বিভাগ বাস্তবায়নের দাবি স্থানীয়দের। কুমিল্লাবাসী বিভাগের জন্য এত তৎপর নয়, নোয়াখালীবাসী যত তৎপর হয়েছে। 93 থেকে বিভাগের আন্দোলন চলে আসছে। সাবধান করে দিচ্ছি, কোনোভাবে যদি নোয়াখালীকে সংযুক্ত করে কুমিল্লাকে বিভাগ দেওয়া হয়, তাহলে বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষ রাজপথ ছাড়বে না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোয়াখালীর একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আপনার কাছে আমাদের অনুরোধ রইল যে এই নোয়াখালীর মানুষের, বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করতে হবে। আমি আসিফ মাহমুদ হাসান আব্দুল্লাহকে হুঁশিয়ার করে বলেছি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে কুমিল্লাকে পার্সিয়ালিটি করে বিভাগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদেরকে নোয়াখালী থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। নোয়াখালীর ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ। এই জেলার দক্ষিণাঞ্চলে জেগে ওঠা বিশাল চর আগামীর সম্ভাবনার নতুন দ্বার বলে মনে করেন বিশিষ্টজনরা। সব মিলিয়ে আমরা নোয়াখালীবাসী এটা দাবি করতে পারি, এবং এটা যৌক্তিক দাবিও যে বৃহত্তর নোয়াখালী নিয়ে একটি বিভাগ হওয়া উচিত। এটা জন আকাঙ্ক্ষার দাবি। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবির বিষয়টি সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নোয়াখালী জেলা বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলনরত বিভিন্ন ব্লকের কর্মসূচি পালন করছে, মানববন্ধন করছে। স্মারকলিপি আমরা পেয়েছি এবং ইতিমধ্যে আমরা সরকারকে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা বৃহত্তর নোয়াখালীবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। লুটপাটে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র শিবিরের বিরোধীরা আজ ইতিহাসে পরিণত হয়েছে। দুপুরে সাতক্ষীরায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুন্সিগঞ্জের মীর কাদেমে ৩১ দফা কর্মসূচিতে লিফলেট বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় ধানের শীষ মার্কায় ভোট চান তিনি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট চেয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। জেলা সদর ও মাটিরাঙ্গা সহ জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন তারা। পঞ্চগড় ও ধানের পক্ষে প্রচারণা চালিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে আন্দোলন করেছে পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ জনগণ। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। লালমনিরহাটে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছে জেলা যুব দলের নেতাকর্মীরা। গত ১.৫ মাসে প্রায় ৭.৫ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করে দেন তারা। এতে খুশি স্থানীয়রা। ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কাঠালিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে এ সম্মেলন হয়। কেরানীগঞ্জে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। চট্টগ্রামের পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক স্কুলে এ ক্যাম্পেইন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ঠাকুরগাঁয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। রাঙামাটিতে জেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও মনিটরিং কমিটির সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। কেউ কেউ ৭১ ভুলানোর চিন্তায় ব্যস্ত, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরে গণভোট চায় জামাত, ইসির সাথে বৈঠক। আবার রাজপথে ৭ কলেজের শিক্ষার্থীরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন কার্যকরের দাবি, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। রাত ১২টায় শেষ হচ্ছে চাকসু নির্বাচনের ক্যাম্পেইন, মাঠ চষে বেড়াচ্ছেন রাকসুর প্রার্থীরা, উৎসব মুখর ক্যাম্পাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।